তোমাতেই আসক্ত। লেখিকা তানিশা সুলতানা। কণ্ঠে আমি মাইশা। পর্ব ১। তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না? হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিল ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান থেকে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখা গেল না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করার শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে। যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিন নামায় সাইন করিয়েছেন আপনি দাদা ভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা তার দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি। চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবের পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট। তুমি বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য মনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আবরার কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়ে। ঝামেলা চোকাতে দিব না, মানতেই হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। আবরার দাঁড়িয়ে পড়ে, দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে, দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাসনিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পেছনে ফিরে তাকালো হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হাতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে ফ্লোরে। এক হাতে চোখের উপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলেজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলেজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 12 বছর হবে, তখন আবরারের বয়স ছিল 9 বছর, এবং অহনা ছিলেন আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ পেতে দেননি। যাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকার শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যিই কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সে একটি মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরের পাল্টে গেছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিলেন, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষ বেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না আর। তুলতুলকে তোমার দেখে রেখো, আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা, জিহ্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বর মাঝামাঝি, হাড় কাঁপানো শীতে পড়ছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। তুলতুলেরও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয়, তবে জিহ্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে। পিট পিট করে চোখ তুললে তুলতুল কপাল কুঁচকে বলে, এনি ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামলো, যেন সে বুঝতে পারলো তার উপস্থিত টের পেয়েছে মালিক। আর জ্বালাতন করা ঠিক হবে না।
তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে। হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। তুলতুল পাশে ফিরে এনির উপর একটা হাত রাখে। শান্ত হয় এবং মুহূর্তের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনে চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। এনি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। তুলতুলের ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুমেছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট আইনে ভিজে জবুথবু হয়ে গেছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে। কম্বলখানা চুপচুপে ভেজা। এনি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধ হয়, তাই তুলতুলের কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। তুলতুল নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এরম আদিক্ষেতা সহ্য না তিথির, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তুলতুল এনির শরীর নজর রেখেই বলে, ডাকলেই তো পারতে, এভাবে ভিজিয়ে কেন দিলে? এবার শুকবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বললো না উঠলে পানি মারতে। তুই তো জানিস আমি আমার কথা ফেলতে পারি না। তুলতুল পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়ো গঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তোলে না তুলতুল। তুহিন খুব ভালো, সে তুলতুলের অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এড়িয়ে দিয়ে বললে আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারবার বমি করছে। বয়স তার 45 ছুঁয়েছে। চেয়ারের জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালো, দুই একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পর তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুব স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখে না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতে ভোগে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় কবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন কর, এভাবে কেন দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি, সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ না কি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখেছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচয় তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীল বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে দিত না। তুলতুল নামটা ভাল লাগেনি, তাই আদ্রিতা রাখা হয়েছে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতাকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাঁচখাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রিতার দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে সব তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। এ নিয়ে মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিব না। আর তুই বা কি বোঝাতে চাচ্ছিস? তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের কথা তার গায়ে না লাগলেও এবার কলেজায় লেগেছে। ধরে আসা গলাতে মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না।
আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না। এর কথা শুনো না তো। রাজিয়া আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে এক থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে, বলে নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের। তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রির গালে। খুবই শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে নেয় রাজিয়া। উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলে সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দিব। আবরার একটা চোর। সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আরো অনেক কিছু। আদ্রি চোখ খুলে তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়াকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহ মাখা হাত দুটি বলিয়ে দেয় আদ্রির গালে। কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকিয়ে আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা গলার স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি দেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গিয়েছে। সুইজারল্যান্ড এর জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসব অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটির এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে গেছে, যেন সূর্য মামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় 4খানা সোফা চারিপাশে বসানো। মাঝখানে টি টেবিল। সেই টেবিলের উপরে আর্কিটেক্ট ফুল একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখন পুরোপুরি কাটেনি। চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন। দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছুটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। ফেসবুকের নিউজ ফিডে ঘাটতে ঘাটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়। পরপরই মুখ বাঁকায়। সারা তোর নাম আবরার, সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্ত হয় সিয়াম দরজা ঠেলে ঢুকেই পড়ল। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অব্দি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো। 2 হাত উপর দিকে রেখেছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়। আবরারের শরীর থেকে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরো একটা বোন আছে? আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে। বা ভ্রুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে কথা বলতে কি প্রবলেম তোর। সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে। বা হাতে চুলগুলোর পেছনে ঠেলে হামি তুলে দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসতো।
আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোন খানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই জল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোই যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে, তারপর খাটের পাশে থাকা টি টেবিলের উপরে থাকা চার্জার হাতে তুলে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টা টিকিটের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্য এই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি, আগেই বলে রাখছি যে তাকে কিন্তু আমিই বিয়ে করব, প্রেম ট্রেম করবো না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড় দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মায়ের সাথে।